সারা দেশে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেয়া শুরু, চলবে 13 নভেম্বর পর্যন্ত। টিকা পাবে প্রায় 5 কোটি শিশু কিশোর। জন্মসনদ নেই এমন শিশুকেও দেয়া হবে। এনসিপি পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে ময়মনসিংহ বিভাগে বন্ধ দূরপাল্লার বাস, চরম ভোগান্তি যাত্রীদের, দ্রুত সংকট নিরসনের দাবি। নভেম্বরে পিএসসির বহরে যুক্ত দুটি জাহাজ, একটি থেকে আসছে দৈনিক $20,000 ভাড়া, পরিসর বাড়ানোর তাগিদ। মৌলভীবাজারের ট্রেনের টিকিট যেন সোনার হরিণ, অনলাইনে 2 থেকে 3 মিনিটের মধ্যে হাওয়া, মিলছে না কাউন্টারেও, যাত্রী পর্যটকদের বিড়ম্বনা। এবং ঠিকাদারের গাফিলতিতে নির্ধারিত সময়েও শেষ হয়নি টাঙ্গাইল ঝাওয়াইল সেতুর কাজ, চলাচলে ভোগান্তি, ব্যবসা বাণিজ্যে ধস। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। সারা দেশে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে, চলবে 13 নভেম্বর পর্যন্ত। টিকা পাবে প্রায় 5 কোটি শিশু কিশোর। জন্মসনদ নেই এমন শিশুকেও দেওয়া হবে টিকা। সকাল থেকে চট্টগ্রামের স্কুলগুলোতে শুরু হয় টিকাদান কর্মসূচি। জেলায় মোট 24,61,342 শিশু কিশোরকে টিকা দেওয়া হবে। শুধুমাত্র স্কুল শিক্ষার্থীরাই নয়, টিকা পাবে পথ শিশুরাও। একইভাবে ময়মনসিংহের বিভিন্ন স্কুল ও টিকা কেন্দ্রে ভিড় করে শিক্ষার্থীরা। পরে শুরু হয় টিকা দেওয়ার কার্যক্রম। জেলায় প্রায় 15 লাখ শিশু কিশোরকে দেওয়া হচ্ছে টাইফয়েডের টিকা। কুমিল্লায় শুরু হয়েছে টিকাদান। এছাড়া বগুড়ার 17টি স্কুলের 5,82,000 শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে টিকা। নোয়াখালী জেলায় 12,06,613 জনকে এবার টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা চলবে টানা 18 দিন। টিকা কার্যক্রমের আরও খবর জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে ফয়সাল করিমের কাছে। ফয়সাল, টিকা কার্যক্রম এখন পর্যন্ত কেমন চলছে এবং অভিভাবকরা কি বলছেন? চট্টগ্রামে আজ থেকে আনুষ্ঠানিকভাবে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে এবং কিছুক্ষণ আগে চট্টগ্রামের চন্দনপুরার গুলজার বেগম স্কুলে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। আমরা দেখছি যে আজকে এই বিদ্যালয়ে মোট 1,000 শিক্ষার্থীর মধ্যে এই টিকা দেওয়া হবে। টাইফয়েড আসলে এমন একটি সংক্রমণজনিত রোগ যেটিতে প্রতি বছর 8,000 মানুষ মারা যায়, যার 68% থাকে শিশু। তো বাংলাদেশে এই রোগ আসলে একটি আশঙ্কাজনক অবস্থায় থাকে, যেহেতু অনেকেই কিন্তু এই টাইফয়েডের টিকা নেন না, যেহেতু দূষিত পানি কিংবা পথের দূষিত খাবার থেকে কিংবা হাত না ধুয়ে খাবার খেলে এই রোগ ছড়ায় এবং এই টিকা যারা নেন না তাদের ক্ষেত্রে এই রোগ শরীরে সংক্রমিত হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। তো আজকে সেই টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে এবং আমরা জানি চট্টগ্রাম জেলায় মোট 24,62,000 শিশুকে এই টিকার আওতায় আনা হবে এবং চট্টগ্রাম নগরীতে 8,29,000 শিশুকে এই টিকার আওতায় আনা হবে। এবং আমরা যেটি জানি যে এবার স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি পথ শিশু কিংবা যারা সুবিধাবঞ্চিত শিশু আছে, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী আছে, সেই জনগোষ্ঠীর শিশুদেরও কিন্তু এই টিকার আওতায় আনা হবে। আজকে বেশ কিছু পথ শিশুকেও কিন্তু টিকা দিবেন মেয়র। এবং আমরা যেটি দেখছি যে এই টিকা কার্যক্রমকে ঘিরে চট্টগ্রামের বিদ্যালয়গুলোতে এক ধরনের উৎসবের আমেজ রয়েছে। অনেকেই কিন্তু টাইফয়েডের টিকা সম্পর্কে জানেন না এবং মূলত এই টিকা আসলে যদি কেউ ব্যক্তিগতভাবে দিতে চান তাহলে কিন্তু তাকে 1,400 টাকা গুনতে হয়, যেটি বিনামূল্যে পাচ্ছেন এই ক্যাম্পেইনের আওতায়। এবং চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে এবং 31শে অক্টোবর পর্যন্ত এই টাইফয়েডের টিকা স্কুল পর্যায়ে দেওয়া হবে। এবং আমরা যেটি জানি যে কমিউনিটি পর্যায়ে 1 থেকে 13 নভেম্বর এই টিকা দেওয়া হচ্ছে এবং আমরা যেটি দেখছি যে 9 মাস বয়সী শিশু থেকে একেবারে 15 বছরের যারা শিশু আছেন তাদেরকে এই টিকার আওতায় আনা হচ্ছে এবং বিভিন্ন বিদ্যালয়ের পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন কমিউনিটি পর্যায়ে এই টিকাটি পৌঁছে দেওয়া হচ্ছে। এবং এই টিকার আসলে নেয়ার ক্ষেত্রে অনেকেই আতঙ্কিত থাকেন, তবে যারা
কর্মকর্তা আছেন, কর্তৃপক্ষ আছেন, স্বাস্থ্য কর্মকর্তা আছেন, তারা বলছেন যে এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এই টিকাটি খুব সহজেই নেওয়া যায় এবং আজকে কিন্তু অনেকেই আগ্রহ ভরে অপেক্ষা করছেন, অভিভাবকরা এটিকে সাধুবাদ জানাচ্ছেন এবং এই টিকার ফলে আসলে সারা জীবন টাইফয়েড হওয়ার যে ঝুঁকি, যেই ঝুঁকির কারণে অনেকেই কিন্তু মারা যান, সেই ঝুঁকি কিন্তু অনেকাংশেই কমে আসবে। চট্টগ্রামের পাশাপাশি নোয়াখালীতেও চলছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি, সেখানে রয়েছেন সহকর্মী নাসিব শুভ। শুভ, আমাদেরকে জানাবেন এখন পর্যন্ত টিকাদান কর্মসূচি নিয়ে আসলে অভিভাবকদের বা শিশু কিশোরদের কোনো অভিযোগ আছে কিনা? নোয়াখালীতেও কিন্তু সারা দেশের ন্যায় আজ শুরু হয়েছে যে টাইফয়েডের টিকাদান, সেই টিকাদান কর্মসূচি এবং আজ সকাল 9টায় নোয়াখালীর সিভিল সার্জন ডাক্তার মরিয়াম সিমি এই কার্যক্রমের উদ্বোধন করেন। নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই কার্যক্রম উদ্বোধন করেন। সেই সময় কিন্তু জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। তো উদ্বোধন কার্যক্রমে আসলে সিভিল সার্জন জানান, নোয়াখালী জেলায় এই বছর প্রায় 12 লাখের বেশি শিশু রয়েছে যারা 9 মাস থেকে শুরু করে 15 বছর বয়সী। তাদেরকে কিন্তু এই টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে এবং লক্ষ্যমাত্রা যে 12 লাখ, সেই লক্ষ্যমাত্রা পূরণের জন্য কিন্তু ইতিমধ্যেই 60 ভাগের মতো যারা কিন্তু ইতিমধ্যে নিবন্ধন করেছেন। তো আজকে যেই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এটি চলবে আগামী 18 দিন, অর্থাৎ প্রথম 10 দিন কিন্তু তাদের এই কার্যক্রম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলবে এবং পরবর্তী 8 দিন কিন্তু সেগুলো একদম প্রান্তিক পর্যায়ে, মানে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাদ পড়া যারা শিক্ষার্থী কিংবা শিশু রয়েছেন তাদেরকে দেওয়ার জন্য পরবর্তী 8 দিনের কার্যক্রম চালাবেন। তো আলোচনায় উদ্বোধনকালে সিভিল সার্জন জানিয়েছেন আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 10 লাখের বেশি মানুষ কিন্তু টাইফয়েডে আক্রান্ত হয়, যার মধ্যে কিন্তু 1 লাখের বেশি মানুষ কিন্তু টাইফয়েড আক্রান্ত হয়ে মারা যায় এবং বাংলাদেশেও কিন্তু এর পরিমাণ অনেক বেশি। যার কারণে কিন্তু সরকার এবছরে প্রথম টাইফয়েডের এই টিকাদান কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই সিদ্ধান্ত নেওয়ার পর রেজিস্ট্রেশনের শুরুতে রেজিস্ট্রেশনের পরিমাণ কিছুটা কম ছিল এবং অভিভাবকরা এতে অনেকটা উদ্বিগ্ন ছিল, কিন্তু পরবর্তীতে সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য বিভাগ সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে আসলে বিভিন্ন ক্যাম্পেইন চালানো হয় এবং অভিভাবকদেরকে এই সকল বিষয়ে উৎসাহী করার জন্য তারা নানা ধরনের কর্মসূচি হাতে নেয়। যার কারণে কিন্তু নোয়াখালীতেও প্রায় 60 ভাগের মতো যে লক্ষ্যমাত্রা, তার 60 ভাগ শিক্ষার্থী ইতিমধ্যেই তাদের নিবন্ধন করেছেন এবং আজ যেটি শুরু হয়েছে এটি আগামী 18 দিন একটানা চলবে। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে টাইফয়েডের যে ভ্যাকসিনেশন কার্যক্রম, সেটি নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। একই কর্মসূচি চলছে বরিশালেও, সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ। এবং সোহাগ, আপনার কাছে জানতে চাই যে সকাল থেকে টিকাদান কর্মসূচির পরিবেশ কেমন দেখছেন এবং অভিভাবক ও যারা টিকা নিচ্ছেন তাদের উৎসাহ কেমন? এই টাইফয়েড জ্বর সম্পর্কে আমার মনে হয় যে সবাই আমরা আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি বরিশালের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানটায় কিন্তু বিভাগীয় পর্যায়ের যে একটা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে আমি রয়েছি। টাইফয়েডের টিকা দান কর্মসূচি কিন্তু একটু জানিয়ে রাখি যে সারা দেশের মতো বরিশালেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম। তিনি আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। একটু জানিয়ে রাখি যে এই টিকাদান কর্মসূচি কে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল বেশ কিছুদিন যাবতই। কয়েক মাস ধরেই চলছিল এর ক্যাম্পেইন। তারই অংশ হিসেবে বরিশালে আজকে এই টিকাদান কর্মসূচি সারা দেশের মতো কিন্তু একযোগে শুরু হতে যাচ্ছে। এই শুরু হওয়া ক্যাম্পেইন সফল করার জন্য সরকার এবং ইউনিসেফ এরা কিন্তু যথেষ্ট চেষ্টা চালাচ্ছে এবং তার সাথে সরকারি কর্মকর্তাগণ যারা রয়েছেন তারাও তাদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। এই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে আমরা যেটা দেখেছি যে শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন টিকা নেবার জন্য এবং তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সাথেই কিন্তু তাদের টিকাদান শুরু করা হবে। তবে একটা জিনিস জানিয়ে রাখি যে গতকালকে পর্যন্ত যে টিকাদানের জন্য যে রেজিস্ট্রেশনের যে হার, সেটি কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। যেমন আমি যদি গতকালকের হিসেবটা বলি,
বলি, বরিশাল সিটি কর্পোরেশনে কিন্তু ৯৭,৫৯০ জন কে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেখানে মাত্র ১৯,৩৩০ জন অর্থাৎ ১৯.৮১% রেজিস্ট্রেশন করেছেন। এই একইভাবে কিন্তু আমরা যেটা দেখছি যে ঝালকাঠিতে রেজিস্ট্রেশনের সংখ্যা কিন্তু একটু বেশি, এখানে ৪৯.১৮ ভাগ। এরপরে বরগুনাতে দেখেছি ৩৩.৫৮ ভাগ, পিরোজপুরে দেখেছি ৩১.৪২ ভাগ, পটুয়াখালীতে ৩৭.৪০ এবং বরিশাল জেলায় দেখেছি ৪৪.৬৩ ভাগ। এছাড়া ভোলাতে দেখেছি আমরা যে রেজিস্ট্রেশনের হার ২৩.৪০ অর্থাৎ ৪০ ভাগ। এই তথ্যটি কিন্তু গতকালকের, এবং আমরা যেটা দেখেছি যে গতকালকে রেজিস্ট্রেশনের পর আজকেও কিন্তু বাড়তি কিছু রেজিস্ট্রেশন হয়েছে, এবং এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা আশা প্রকাশ করেছেন যে দিনগুলো আজকে থেকে শুরু হলো বাকি দিনগুলোতে কিন্তু এই রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হবে এবং তাদের যে লক্ষ্য এটি পূরণ করতে পারবেন। ইউনিসেফ সরকারিভাবে, ইউনিসেফ এবং সরকার যৌথভাবে কাজটি করে যাচ্ছে এবং কাজটি সফল হবে এমনটা তারা আশা প্রকাশ করছেন। এতটুকু ছিল উদ্বোধনী অনুষ্ঠান যে আজকে শুরু হচ্ছে তার সবশেষ খবর। একই কর্মসূচিতে ভোলায় আছেন সহকর্মী ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই যে এখন পর্যন্ত টিকাদানের কর্মসূচিতে উপস্থিতি কেমন এবং রেজিস্ট্রেশনের হারই বা কেমন, আর এই টিকাদান নেওয়ার জন্য প্রক্রিয়াটা কি? এই বাস্তবতা বদলাতে কিন্তু সারা দেশে নেই জেলা ভোলাতেও কিন্তু টাইফয়েডের বিনামূল্য টিকাদান কার্যক্রম শুরু হয়েছে আজ সকাল ৯টায় ভোলার যে জেলা প্রশাসন আজাদ জাহান এবং সিভিল সার্জন মনিরুল ইসলাম সহ সরকারি দপ্তরের বিশেষ উদ্বোধন কর্তৃপক্ষরা কিন্তু এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই উদ্বোধনের পরপরই কিন্তু শিশুরা কিন্তু একযোগে কিন্তু এই টিকা নিচ্ছে বলে কিন্তু আমরা দেখেছি। আমি এখন রয়েছে ভোলার সরকারি স্কুলে। এই সরকারি স্কুলে কিন্তু যে সকল শিশুরা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করেছে, রেজিস্ট্রেশনের যে ফর্ম নিয়ে এসে তারা টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে করে ইপিআই কার্যক্রমের আওতায় এবং ভোলা সদর হাসপাতালের যে সকল দায়িত্বরত নার্স রয়েছে তারা কিন্তু এই টিকা কার্যক্রম দিচ্ছে। আপনি আবার পিছনে দেখতে পাচ্ছেন যে টিকা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে। টিকা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে। ভোলা জেলায় এখন পর্যন্ত প্রায় ৬,৭৮,৭78 জন শিশুকে টিকা কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। এর ভিতরে ৪,২৭,৫৭৮ জন হচ্ছে স্কুলগামী এবং ২,৫০,৯২০ জন শিক্ষার্থী স্কুল বহির্ভূত শিক্ষার্থী বলে কিন্তু জেলা সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছে। যেসব শিশুর জন্ম নিবন্ধন নেই এবং রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের ক্ষেত্রে কিন্তু স্কুলে পড়ে না, তাদের ক্ষেত্রে কিন্তু ম্যানুয়ালি নিবন্ধন করা হচ্ছে বলেও কিন্তু জেলা সিভিল সার্জন জানিয়েছে। ইতিমধ্যে ভোলায় ১,৩০,০০০ শিশুর নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ হয়েছে বলেও কিন্তু জেলা সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছে। তবে এই টিকা কার্যক্রমের প্রথম দিকে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের গার্ডিয়ানদের মুখে একরকম উদ্বিগ্ন ছিল যে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি। সেই ক্ষেত্রে কিন্তু সিভিল সার্জন বরাবরই জানিয়ে আসছেন যে এই টিকাদান কার্যক্রমের মাধ্যমে যে স্থানে টিকা দেওয়া হবে সেখানে হালকা লালচা ভাব দেখা দেবে, এছাড়াও ব্যথা বা অল্প জ্বর দেখা দিতে পারে, তবে এটা স্বাভাবিক প্রক্রিয়া বলেও কিন্তু জেলা সিভিল সার্জন আমাদেরকে নিশ্চিত করেছেন। শুধু এই টিকাদান কার্যক্রমের জন্য কিন্তু ভোলার যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে এই সংগঠনের মাধ্যমে কিন্তু বিগত দিনে ভোলার বিভিন্ন স্কুল পর্যায়ে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়েছে, ক্যাম্পিং করা হয়েছে এবং রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনাও কিন্তু ভোলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো করেছিল বলে আমরা দেখেছি। এছাড়াও যে ভোলার ৭ উপজেলার ৪টি স্বাস্থ্য কমপ্লেক্স ইপিআই কার্যক্রমের আওতায় কিন্তু এই টিকা কার্যক্রম পরিচালিত হবে বলেও কিন্তু জেলা সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছে। এ সময় তিনি আরেকটা বিষয় জানিয়েছেন যে এই যে টিকা কার্যক্রম প্রতিটা গার্ডিয়ানকে যাতে উৎসাহ করা হয় এবং নির্বিঘ্নে এই টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয় এমনটাই কিন্তু প্রত্যাশা কিন্তু ভোলার সিভিল সার্জনের। তো এই ছিল আমার ভোলার সরকারি স্কুল চত্বর থেকে টাইফয়েড টিকার সর্বশেষ তথ্য। সারা দেশের বিভিন্ন জেলায় চলছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা। জুলাই যোদ্ধা ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে ময়মনসিংহে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। এতে সকাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো বাস। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শুক্রবার জুলাই যোদ্ধাকে হেনস্থার ঘটনার পর এনসিপি ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচি চলে। বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটে দূরপাল্লার যান চলাচল। শনিবার বেলা ১১টা
থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই কর্মসূচি। এক পর্যায়ে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় জুলাই যোদ্ধারা। এ সময় শুরু হয় যান চলাচল। তবে কিছুক্ষণ পর বিভিন্ন দাবিতে ফের যান চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এরই অংশ হিসেবে আজ সকাল থেকে ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি ঢাকা ময়মনসিংহ রোডে বাস চলাচল। মাসকান্দা বাস স্ট্যান্ডে বন্ধ রয়েছে ইউনাইটেড ও শৌখিন সহ অন্তত 300 বাস। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। তো ঢাকাগামী এরকম ডিরেক্ট কোনো বাস আমরা এখন পর্যন্ত পাই নাই। আমরা গত 4 ঘন্টা যাবত বসে আছি। যত প্রকার যায় ঝামেলা আছে তা থেকে দ্রুত নিষ্পত্তি করে আমাদের পরিবহনকে মুক্ত করা হোক, ঝামেলা মুক্ত পরিবহন চাই আমরা। আমাদের দাবিটা হলো এগুলা হয়রানি আমাদেরকে যা না করে। আমরা শ্রমিক, খেটে খাওয়া মানুষ, আমরা কিন্তু রাজনীতির সাথে জড়িত না। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহর মাসকান্দা টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, দূরপাল্লার বাস বন্ধে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে কিনা বিস্তারিত জানাবেন। সাহেব, যত বেলা গড়াচ্ছে, আমি এখন দীঘারকান্দা বাইপাসে রয়েছে, ঢাকা বাইপাস যাকে বলা হয়। এখানে শত শত যাত্রীরা অপেক্ষা করছেন কখন আসলে গাড়ি আসবে, বাস আসবে, কিন্তু সেই বাস তো কিন্তু আসলে কখন আসবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। সবচেয়ে যারা দুর্ভোগ পোহাচ্ছে, বিশেষ করে অনেকেই নেত্রকোনা, শেরপুর, জামালপুর থেকে ময়মনসিংহে এসেছিলেন, হয়তো ভেবেছিলেন যে ময়মনসিংহে এসে তারা হয়তো ঢাকা যেতে পারবে, কিন্তু আসলে এখানে এই দীঘারকান্দা বাইপাসে যেখানে সারি সারি বাস দাঁড়িয়ে থাকতো, এখানে পুরো রাস্তা ধরে সিএনজির বহর আমরা দেখতে পাচ্ছি। এবং একরকম করে বলতে গেলে এখানে যে যেমন করে পারছে আসলে 50 টাকার ভাড়া 100 টাকা, 100 টাকার ভাড়া 200 টাকা, 200 টাকার ভাড়া 300 টাকা, মূলত মাওনা চৌরাস্তা পর্যন্ত 250 থেকে 300 টাকার পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের। আসলে শুক্র শনিবার যেহেতু ছুটি ছিল, অনেকেই বাড়িতে এসেছিলেন, যারা ভেবেছিলেন যে রোববারে খুব ভোরে তারা অফিস করবেন, অনেকের পরীক্ষা ছিল, অনেকের গার্মেন্টসে যোগদান করবে, কিন্তু কেউ কিন্তু আসলে কোনোভাবেই যেতে পারছে না। যারা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ট্রাফিক ব্যবস্থাও নেই, যে এইখানে কিন্তু যানজট লেগে আছে। রাস্তার মাঝখানে যে সিএনজি এবং মাহিন্দ্র যে গাড়িগুলো রয়েছে সেগুলো দাঁড়িয়ে রয়েছে। এগুলো ত্রিশাল, ভালুকা, গাজীপুর, মাওনা চৌরাস্তা পর্যন্ত এই গাড়িগুলো পারাপার করছে যাত্রী, এবং খুবই চড়া দামে। যা বলছে সেখানে দামাদামির সুযোগ থাকছে না। যারা যাচ্ছে তো যাচ্ছে, যারা না যাচ্ছে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আসলে এই যে সংকটটি আমরা সকালে জানিয়েছিলাম, মাসকান্দা যে বাস স্ট্যান্ড টার্মিনাল রয়েছে সেখানে 300 গাড়ি, 300 ইউনাইটেড এবং শৌখিনের যে 300 গাড়ি, সেগুলো কিন্তু একেবারে পুরো স্থবির হয়ে পড়ে আছে। কখন এগুলো ছাড়বে সেগুলো কোনো নিশ্চয়তা নেই। এছাড়া কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুরের যে গাড়িগুলো এই সড়ক দিয়ে যায় সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। আমাদের সহকর্মীদের কাছ থেকে যেটা জানতে পেরেছিলাম, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, তারা বলছেন যে সেখান থেকে আসলে ময়মনসিংহের উদ্দেশ্যে কোনো বাস বা ঢাকার উদ্দেশ্যে কোনো বাস কিন্তু এখনো ছেড়ে যাচ্ছে না। সুতরাং আমরা সারি সারি অন্ততপক্ষে 4 থেকে 500 সিএনজি মাহিন্দ্র এখানে দাঁড়িয়েছে, এবং এটি আসলে সাধারণ যারা যাত্রী তাদের আসলে শেষ ভরসা হয়ে দাঁড়াচ্ছে। এবং সবচেয়ে বড় দুর্ভোগটা, যত বেলা গড়াচ্ছে দুর্ভোগের মাত্রা যেন ততই বাড়ছে। এবং এই যে চলমান যে সমস্যা, এই যে জুলাই যোদ্ধা এবং পাশাপাশি এই পরিবহন শ্রমিকদের সঙ্গে যে চলমান সমস্যাটি, সেটির নিরসনটি কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের উদ্যোগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। অন্যদিকে শ্রমিকরা যেটা দাবি করছেন যে তারা আসলে মালিক তারা তাদের কর্মসূচি যেতে চান, তবে সাধারণ মানুষ যত এদের মধ্যে যারা নারী রয়েছে সবাই কিন্তু দুর্ভোগ পাচ্ছেন, এবং তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে একটি সমাধান হোক এবং তারা গাড়ি করে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। সব মিলিয়ে ঢাকা বাইপাস এলাকায় প্রচন্ড একটা দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। দ্বন্দ্বের জেরে পরিবহন শ্রমিকদের পালিত ধর্মঘটে যাত্রীদের ভোগান্তি নিয়ে ময়মনসিংহ থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইমতিয়াজ। শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থে কেনা 2টি জাহাজের মধ্যে প্রথমটি বহরে যুক্ত হচ্ছে এ মাসেই, অপরটি আগামী নভেম্বরে হস্তান্তর করবে চীনের নেনইয়াং শিপইয়ার্ড। জাহাজ দুটির নাম বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা। এরই মধ্যে দৈনিক $20,000 বাংলার প্রগতিকে 6 মাসের জন্য ভাড়াও দেওয়া হয়েছে। নৌবাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে বিএসসির অবস্থান শক্তিশালী করা এবং জাহাজ ভাড়া বাবদ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে দেশীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা আরও বাড়াতে হবে। হাজিরা শিউলির প্রতিবেদন। 90-এর দশকের রাষ্ট্রীয় জাহাজ কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে সর্বোচ্চ 38টি জাহাজ ছিল। পুরাতন জাহাজ ক্রয়ে ক্রমাগত লোকসান ও দুর্নীতির কারণে ধীরে ধীরে বহর ছোট হয়। 2018 সাল থেকে পর্যায়ক্রমে নতুন 6টি জাহাজে পেয়ে আবারও ফেরে লাভের ধারায়।
যদিও অগ্নি দুর্ঘটনায় গেল বছর দুটি জাহাজ পরিত্যক্ত হলে জাহাজ কমে দাঁড়ায় মাত্র 5টিতে। এ অবস্থায় ব্যবসায় টিকে থাকতে নতুন জাহাজ কেনা জরুরি হয়ে পড়ে। চীনা ঋণে 4টি জাহাজ কেনার প্রক্রিয়া 6 বছরেও আলোর মুখ না দেখায় প্রথমবারের মতো নিজস্ব অর্থে নতুন দুটি জাহাজ কেনার উদ্যোগ নেয় বিএসসি। গত জুনে আহ্বান করা হয় দরপত্র। সব প্রক্রিয়া শেষে মাত্র 5 মাসেই 936 কোটি টাকা ব্যয়ে 63,500 মেট্রিক টন ধারণ ক্ষমতার নতুন দুটি কার্গো জাহাজের মালিক হচ্ছে বিএসসি। চীনের ন্যানিয়াং শিপইয়ার্ডে নির্মিত দুটি জাহাজের নাম দেয়া হয়েছে বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা। আগামী 18 অক্টোবরের মধ্যে বাংলার প্রগতি ও নভেম্বরে বাংলার নবযাত্রা জাহাজ বিএসসিকে হস্তান্তর করবে সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার। কর্তৃপক্ষ বলছে এ দুটি হবে শিপিং কোম্পানিটির বহরের সবচেয়ে বড়, আধুনিক, পরিবেশ বান্ধব ও ব্যয় সাশ্রয়ী জাহাজ। এরই মধ্যে 6 মাসের জন্য বাংলার প্রগতিকে ভাড়া দিয়েছে বিএসসি। সমস্ত খরচ বাদ দিয়ে নেট প্রফিট এক বছরে আমরা আশা করছি যে অ্যাটলিস্ট 150 কোটি টাকা আয় হবে, যেটা প্রথম ভাড়া দিচ্ছি 6 মাসের জন্য, পার ডে অ্যারাউন্ড $20,000। চলতি বছরের ডিসেম্বরে সরকারি অর্থায়নে আরো 3টি জাহাজ কেনার প্রক্রিয়া শেষ করতে চায় বিএসসি। সেই সঙ্গে চীনের ঋণে আরো 4টি জাহাজ ক্রয়ের চুক্তিও এই মাসে হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। চীনের 4টা, যেটা আপনারা জানেন যে অনেকদিন ধরে প্রায় 2018 থেকে এই প্রক্রিয়া চলছে। লোন এগ্রিমেন্ট অলরেডি আমরা যেটা জানতে পেরেছি এক্সিম ব্যাংক এটার অনুমোদন দিয়েছেন। চিঠিটা হয়তো শীঘ্রই পেয়ে গেলে অক্টোবরের মাসে কোনো এক সময় হয়তো আপনার লোন এগ্রিমেন্ট সাইন হলে আমরা এই বছর কোনো এক সময় নভেম্বর ডিসেম্বর কোনো এক সময় জাহাজের কিনলে এবং স্টিল কাটিং শুরু হবে। মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে বাংলাদেশের সমুদ্রপথে পণ্য পরিবহনের বাজার বছরে $32 বিলিয়ন। বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও বিশাল এই বাজারে নিজেদের শেয়ার বাড়াতে অন্তত আরও 450 জাহাজ দরকার। যে কোনো নতুন জাহাজ কেনা ইজ অলওয়েজ বেটার, কারণ আমাদের ওই টার্গেটে 450-500 দিকে যেতে হবে। যদি আমরা ফ্রেট মার্কেটের এই টাকাটারই যদি একটা লায়ন শেয়ার আমরা আনতে চাই, 32-এর মধ্যে যদি আপনি 16 বিলিয়ন বা তার চেয়েও বেশি করেন, তাহলে আপনাকে জাহাজের সংখ্যা বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। 2024-25 অর্থ বছরে প্রায় 300 কোটি টাকা নিট মুনাফা করেছে রাষ্ট্রীয় এই জাহাজ কোম্পানি। 2028 সালের মধ্যে জাহাজের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করতে চায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। মৌলভীবাজার সহ সিলেট বিভাগের ট্রেন লাইন ও সড়ক পথে বেড়েছে ভোগান্তি। একদিকে সোনার হরিণ ব্রেল টিকিট, অন্যদিকে সড়ক পথে ভোগান্তির সাথে লাগছে 19 থেকে 20 ঘন্টা। এতে ব্যবসায়ী সহ পর্যটক পড়েছেন বিপাকে। হুমকির মুখে বিভাগের পর্যটন শিল্প, সরকার হারাচ্ছে রাজস্ব। প্রশাসন বলছে পরিস্থিতি স্বাভাবিক করতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এম এ হামিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। সবুজ প্রকৃতির রাজ্য মৌলভীবাজার। চা বাগানের নীরব মুগ্ধতার ছোঁয়া পেতে বছর জুড়েই বেড়াতে আসেন পর্যটকরা, কিন্তু সড়কপথে এই অঞ্চলে পৌঁছাতে ভোগান্তি যেন অন্তহীন। সড়কের উন্নয়ন কাজের ধীর গতিতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে সড়কে যানজটে ব্যয় হচ্ছে 8 থেকে 10 ঘন্টা। বাস চালকেরাও জানান তাদের সমস্যার কথা। মনে করেন বাউনবাড়িয়া সড়ক দিনের পরে দিন রাত 24 ঘন্টা চলে যাইতে পারে, ট্রাক প্রায় বছরখানিক হয়ে গেছে আমাদের হাইওয়ে রোডের কাজের কারণে বাস টাইম মতো আসতেছে না। এদিকে ট্রেন যাত্রীদের অভিযোগ, কাউন্টারে মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। অনলাইনে 2 থেকে 3 মিনিটের মধ্যে সব টিকিট হাওয়া। বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে দালাল চক্রের টিকিট কিনছেন অনেকেই। ট্রেনের নানা সমস্যা সহ টিকিট না পাওয়ার কথা স্বীকার করলেন স্টেশন ম্যানেজাররাও। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রেনে তো আমরা টিকিট পাইতেছি না, যেন আমাদের ব্যাপারে আমরা বলতেছি ট্রেনে অন্তত 7-10 দিনের আগে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। অনলাইনে ঢুকে কোনো টিকিট পাই না, যখন না পাই তখন সিলেট থেকে আমাদের দালালের মাধ্যমে নিতে হয়, তখন পাই অনেক বেশি টাকা দিয়ে নিতে হয়। শ্রীমঙ্গল অনেক সুন্দর জায়গা দেখার জন্য, কিন্তু নারায়ণগঞ্জ থেকে এখানে আইসা পৌঁছাইতে আমরা ট্রেনে টিকিট পাচ্ছিলাম না। এটা বাইরে এখানে কোনো টিকিট বিক্রি হয় না, আমাদের শ্রীমঙ্গল স্টেশনে বাইরে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। ওদের অনলাইনে কাটা যাচ্ছে না, অনলাইনে সব বিক্রি হয়ে যায়, তাহলে স্টেশনে থাকার তো কোনো প্রশ্নই আসে না। যদি যখন ম্যানুয়ালি ছিল
তখন সকালবেলা সবাই 8টা বাজে কাউন্টারে আসতো, এসে টিকিট কাটতো, সবাই টিকিট পেত। আমরা যোগাযোগের মধ্যেই আছি এবং দৃশ্যমান কিন্তু এরকম কিছু আমরা পাচ্ছি না। এবং একবারে নিশ্চয়ই আপনাদের কাছেও আপনারা শুনছেন, আপনাদের মতো করে আমরাও শুনছি, কিন্তু ব্ল্যাকে কারা দিচ্ছে, কারা এঙ্গেজ আছে এই ব্যাপারে সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ আমরা পাই, ইনশাআল্লাহ আমরা আইনানুগ ব্যবস্থা নিব। যাতায়াত সমস্যায় আগাম বুকিংয়ের 70 ভাগ বাতিল করেছে পর্যটকরা। এ শিল্পের ক্ষতির পাশাপাশি সরকার হারাচ্ছে রাজস্ব। অসংখ্য হোটেলে কারো 2 রুম, কারো 1 রুম, 70% বুকিং ক্যান্সেল হয়ে গেছে ইতিমধ্যে। কারণ এত দুর্ভোগ পোহানোর পরে কোনো পর্যটক এখানে ভ্রমণে আসতে নিরুৎসাহিত হচ্ছেন। ভুক্তভোগী ও ব্যবসায়ীদের দাবি, সড়ক ও রেলপথ দ্রুত মেরামত সহ নতুন ট্রেন চালু করলেই কমতে পারে জনভোগান্তি। এম এ হামিদ, এখন মৌলভীবাজার। সিলেটে রেল, সড়কপথ সহ নানা উন্নয়নমূলক কর্মসূচিতে বৈষম্যের প্রতিবাদে প্রতীকী অনশন পালন করছেন সিলেটবাসী। এ নিয়ে আরও জানাতে সিলেটের কোর্ট পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, জানাবেন প্রতীকী অনশনে সিলেটবাসীর উপস্থিতি কেমন? হ্যাঁ, এই যে সিলেট, এটি কিন্তু প্রবাসী অধ্যুষিত এলাকা এবং এখান থেকে কিন্তু রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠান এবং সারা দেশে কিন্তু সেই সুফলটা কিন্তু পাওয়া যায়। কিন্তু দেখবেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু সিলেটের সাথে যে বিমাতাসুলভ আচরণ হচ্ছে, বিশেষ করে যদি বলি সিলেট ঢাকা যে মহাসড়ক, সেই মহাসড়কের দুরবস্থার কারণে একটি বিচ্ছিন্ন জনপদ হয়ে গেছে কিন্তু সিলেট। কারণ মাত্র 5 ঘন্টার যে জার্নি বা 5 থেকে 6 ঘন্টার যে ভ্রমণ, সেই ভ্রমণটি করতে গেলে এখন কিন্তু 14 থেকে 16 ঘন্টা প্রয়োজন হয়। অর্থাৎ সড়কপথের বেহাল অবস্থা, এর পাশাপাশি ট্রেন সংকট, মাত্র 2 থেকে 3টা ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলোতেও কিন্তু অনেক সময় নানা ধরনের যে মেকানিক্যাল বা টেকনিক্যাল প্রবলেম থাকায় এটিও বিলম্বিত হয় এবং পর্যাপ্ত ট্রেন নেই। যেখানে মানুষ প্রতিদিন যাতায়াত করে 15 থেকে 20 হাজার মানুষ, সেখানে কিন্তু ট্রেনের যাত্রী সংখ্যা মাত্র 2 থেকে 2,500। এবং চট্টগ্রামের সাথে যে যোগাযোগ, সেখানেও কিন্তু মাত্র 2টি ট্রেন, বিমানের সাথেও কিন্তু বৈষম্য হচ্ছে। সব মিলিয়ে একটা সব কিছুতেই কিন্তু সিলেটের বৈষম্য, এবং সেই বৈষম্যের প্রতিবাদে আজকে এখানে সর্বস্তরের জনগণ, বিশেষ করে বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা একত্রিত হয়েছেন এবং একটি অনশন কিন্তু বেলা 11টা থেকে 12টা পর্যন্ত চলছে এখন প্রতীকী অনশন। এবং এর পাশাপাশি সমস্ত দোকানপাট যেগুলো রয়েছে, সেই সকল দোকানপাট কিন্তু প্রতীকী ধর্মঘট হিসেবে বন্ধ রাখা হয়েছে, সব কিছু বন্ধ রাখা হয়েছে। এবং কিছুক্ষণ আগেও কিন্তু সিলেট নিয়ে বিভিন্ন স্তরের মানুষজন বক্তব্য দিচ্ছিলেন। এবং আপনি যেমনটি জানছিলেন যে সেই প্রতীকী অনশনের ব্যাপারটি, প্রতীকী অনশনে আসলে সর্বস্তর, এখানে কিন্তু দল মত নির্বিশেষে, আমরা মঞ্চে একটু আগে দেখছিলাম যে ইমাম সমিতির যেমন রয়েছেন প্রতিনিধি, তেমন কিন্তু রামকৃষ্ণ মিশনের মহারাজ রয়েছেন, তেমন কিন্তু গির্জার পেগোডা, সব কিছু সকল ধর্ম, বর্ণ, সকল দলের মানুষ আজকে এক হয়েছেন এবং তারা বলছেন, হুঁশিয়ারি দিচ্ছেন যে যদি এই অবস্থা চলমান থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা পুরোপুরি সিলেটকে ডেডলক করে দিবেন, অর্থাৎ বন্ধ করে দিবেন সিলেটকে, এবং রেমিটেন্স পাঠানো প্রবাসীরা বন্ধ করে দিবেন। এরকম একটি হুঁশিয়ারি কিন্তু তারা দিচ্ছেন। সিলেটের সেই সমস্যাগুলো সমাধান না করা পর্যন্ত কিন্তু তারা মাঠেও থাকার ঘোষণা দিয়েছেন। তো সাহাব, এই ছিল আসলে এই কর্মসূচির আপাতত সর্বশেষ। আমরা হয়তোবা পরবর্তী নিউজে বাকিটা জানাতে পারবো। সাহাব, উন্নয়নমূলক কর্মসূচিতে বৈষম্যের প্রতিবাদে প্রতীকী অনশন পালন করছেন সিলেটবাসী। সেখানে অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া জানাতে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। 5 বছরেও সেতুর কাজ শেষ না হয় সীমাহীন দুর্ভোগে হবিগঞ্জের কয়েক হাজার চা শ্রমিক। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন নারী, বৃদ্ধ সহ শিক্ষার্থীরা। টিলা বেয়ে ওঠানামা করতে গিয়ে কখনো আঘাত লাগছে, কখনো নষ্ট হয় পোশাক। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে চলতি মাসের মধ্যেই শেষ হবে কাজ। কাজল সরকারের প্রতিবেদন। পাহাড়ি ছড়া পার হতে 10 ফুটের বেশি উপর থেকে লাফ দিতে হচ্ছে চা বাগানের শিক্ষার্থীদের। এভাবে ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয় তাদের। এতে কখনো আঘাত লাগে, কখনো নষ্ট হয় কাপড়। অথচ ছড়ার উপর 5 বছর ধরে চলছে ব্রিজের নির্মাণ কাজ। এখন তো আমরা সামনে একটা রাস্তা আছে, এখান দিয়ে যাই, বা এই যে দেখেন না, অনেক অবস্থা খারাপ, লাফা এই উপর থেকে লাফ দিয়ে আমরা আসছি এখানে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানের কয়েকটি বস্তিসহ আশপাশের বেশ কিছু গ্রামবাসীর প্রধান রাস্তা এটি। ব্রিজে ওঠার রাস্তা না থাকায় সীমাহীন দুর্ভোগে এলাকার কয়েক হাজার মানুষ। বিকল্প সড়কে প্রায় 3 কিলোমিটার কষ্ট এড়াতে জরুরি প্রয়োজনে জীবনের ঝুঁকি নিচ্ছেন কেউ কেউ।
টিলা বেয়ে ওঠা নামায় সবচেয়ে বেশি ভোগান্তিতে নারী আর বৃদ্ধরা। পুরুষ মানুষ তো ঝাপায় উপায় যেমনি হোক এরা নালা খালা ভাঙ্গে গায়, আমরা মহিলা মানুষের তো কষ্ট অনেক হয়। স্কুল কলেজ যেতে পারে না, বাচ্চা কাচ্চা দিয়ে পড়তে সুযোগ নাই। আমরা অনেক বছর থেকে এরকম রাস্তাঘাট ভাঙ্গা। 2020 সালের মাঝামাঝিতে তেলিয়াপাড়া শাহপুর সড়কে 45 মিটার দীর্ঘ ব্রিজের নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে কাজের দায়িত্ব পায় মেসার্স হাসান এন্টারপ্রাইজ। এলজিইডির নথি অনুযায়ী 2022 সালের নভেম্বরে কাজ শেষ হওয়ার কথা, কিন্তু 5 বছরেও শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমরা তো কষ্ট হয়ে যাওয়ান লাগতো, তার এটা বানাই লাভ হইল না। 7-8টা গ্রাম আছে এখানে, প্রায় 15,000-20,000 লোকের বসবাস। সরকারের প্রায় 3 কোটি টাকার বাজেট এটা, তারপর তার কোন কাজের গতি নাই। যদি ব্রিজটা হয়ে যেত সবাই আমরা হাঁটা যাওয়ার সময় করতে পারতাম। আমরা এখানে আমরা অনেক কষ্ট হইতেছে এখানে। আমরা চাই কি সরকার আমাদের জন্য একটা ভালো সড়ক পথ কইরা দিক, যাতে আমরা যাতায়াতের জন্য একটু সুযোগ সুবিধা হয়। অধিকাংশ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি এখনও অকেজো। ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি বলছে চলতি মাসের মধ্যেই শেষ করা হবে নির্মাণ কাজ। বৃষ্টি কমলে আমরা এটা করে দেবো। এলজিইডি থেকে প্রোডাকশনের ব্যবস্থা করেও না, যদি করতে হন আমি নিজেই কইরা। আমার তো গুণাগাতা জীবনে ভাব করছিলাম, আল্লাহ মোচন করুক, আপনারা দোয়া করেন। এখন যদি বৃষ্টিটা কমে কইরা দিয়া আল্লাহ মুক্তি নেয়। আমিও খুব প্যারেশানির মধ্যে আছি কাজ দলে। ঠিকাদারকে কাজটি সমাপ্ত করার জন্য তাগিদপত্র প্রদান করা হয়েছে। অক্টোবরের মধ্যে তাকে কাজ সমাপ্ত করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এর সময়ের মধ্যে কাজ সমাপ্ত না করলে ঠিকাদারি লাইসেন্স ডিবার সহ জরিমানা সহ লাইসেন্স চুক্তি বাতিল করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এরই মধ্যে 2,52 লাখ টাকা উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দ্রুত ব্রিজের নির্মাণ কাজ শেষ করে দুর্ভোগের লাঘবের দাবি স্থানীয়দের। কাজল সরকার, এখন হবিগঞ্জ। চাকসু নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস। আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে প্রচারণা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, আচরণবিধি ভঙ্গের অভিযোগে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সাহাব, এরই মাঝে আচরণবিধি লঙ্ঘনের যে সকল অভিযোগগুলো জমা পড়েছে নির্বাচন কমিশনে, তার বেশ কয়েকটি বিষয় আমরা নির্বাচন কমিশন থেকে জানতে পেরেছি যে নির্বাচন কমিশন সে সকল প্রার্থীদেরকে তলব করেছেন এবং তাদের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন এবং কেউ কেউ তাদের যে সংগঠিত আচরণবিধি লঙ্ঘনের ঘটনা, সেই ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছেন এবং এইভাবেই মূলত আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারগুলোতে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়ে থাকছে। এবং এর বাইরে নির্বাচনের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি নিয়ে যদি বলি, প্রার্থীদের মাঝে উদ্বেগ রয়েছে। নির্বাচনের আর খুব বেশি সময় নেই, আগামীকাল শুধুমাত্র প্রার্থীরা প্রচারণা করতে পারবেন। এরপর দিন কোনো প্রচারণা থাকছে না এবং তারপর দিন বুধবার কিন্তু নির্বাচন, যেই কারণে প্রার্থীদের কিন্তু এখন আসলে দম ফেলার প্রস্তুত নেই। কিন্তু এরই মাঝে তারা যেটি বলছেন যে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ কিন্তু অবাধে চলছে এবং যেই কারণে একটি নিরাপত্তার সংখ্যা কিন্তু শিক্ষার্থীদের মাঝে থেকেই গেছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে কিছু সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃদ্ধি করা হয়েছে এবং তারা ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করছেন। সেই সাথে সাদা পোশাকে যারা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন। তবে সার্বিক বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে একটু উদ্বেগের কারণ হলো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চারপাশে যেহেতু সীমানা প্রাচীর নেই, বিভিন্ন জায়গা থেকে কিন্তু যারা বহিরাগত তারা অবাধে প্রবেশ করতে পারেন। সেই জায়গা থেকে সেই জায়গাগুলোতে কোনো দুষ্কৃতিকারী নির্বাচনের দিন ঢুকে পড়ে কিনা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ রয়েছে এবং একই সাথে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একটা সময় 130টির মতো সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। সেই সিসি ক্যামেরাগুলোর বেশিরভাগই কিন্তু এখন অচল অবস্থায় রয়েছে। সেগুলো সচল করার জন্য নির্বাচনের আগে প্রার্থীদের পক্ষ থেকে দাবি রয়েছে যাতে করে সেগুলো সচল করানো হয় এবং একই সাথে ক্যাম্পাসের যে প্রবেশ পথগুলো রয়েছে সেগুলো যাতে এখন থেকে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়, এমন একটি বিষয় কিন্তু প্রার্থীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। এবং নির্বাচন কমিশন যেটি বলছে যে তারা মূলত ক্যাম্পাসে ভোটের দিন বিএনসিসি, তারপর নিজস্ব নিরাপত্তারক্ষী এবং একই সাথে পুলিশের সদস্যদের মাধ্যমে এবং পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স রয়েছে তাদের মাধ্যমে নিরাপত্তা বলয় তারা গড়ে তুলবেন এবং সেখানে সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে নেই এবং তারা বলছেন যদি পরিস্থিতি সে ধরনের উদ্ভূত হয় যে সেনাবাহিনীর দরকার পড়ে, সেই ক্ষেত্রে আসলে সেনাবাহিনীকে তারা ডাকবেন বলে কিন্তু জানিয়েছেন। এবং আমরা যেটুকু জানতে পেরেছি এরই মধ্যে ব্যালট পেপার ছাপানোর কাজও প্রায় সম্পন্ন হয়েছে এবং সেগুলো প্রশাসনের সংরক্ষণে রয়েছে এবং ব্যালট পেপারের পাশাপাশি ব্যালট পেপার রিডিংয়ের যে মেশিন, সেই মেশিনও কিন্তু তারা এরই মধ্যে সংগ্রহের জন্য উদ্যোগ নিয়ে ফেলেছেন
এবং পাঁচটি অনুষদকে কিন্তু ভোট কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি কিন্তু এরই মধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে বলা যায়। শাহাব। উৎসবমুখর পরিবেশের মাঝেই চাকসু নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ। সবশেষ পরিস্থিতি জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন শোয়েব রহমান। এদিকে সকাল থেকেই চলছে রাকসু নির্বাচনের প্রচারণা। ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন প্রার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রচারপত্র বিতরণ করছেন তারা। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বর থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, জানাবেন এখন পর্যন্ত নির্বাচন ঘিরে আচরণবিধির কোনো অভিযোগ উঠেছে কিনা এবং সেখানকার পরিবেশ এখন পর্যন্ত কেমন? সকাল থেকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে জায়গাগুলোতে শিক্ষার্থীদের আনাগোনা বেশি সেই জায়গাগুলোতে প্রার্থীরা তাদের প্রচারণার জন্য ছুটে চলেছেন। যেহেতু আর মাত্র 2 দিন তারা প্রচারণার জন্য সময় পাবেন, সেই সময়টাকে তারা কাজে লাগাচ্ছেন। পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে প্রার্থীরা সহ এখানে যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকর্তা আছে তাদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন কমিশন আছেন তারা কিন্তু একটি প্রশিক্ষণের আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। সেই প্রশিক্ষণে কিন্তু চলছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী প্রচারণার আমেজটা তারা ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রচারণার ক্ষেত্রে আমরা দেখেছি যে ভোটাররা যেমন উৎসাহ প্রকাশ করছেন, পাশাপাশি প্রার্থীরা তাদের প্রচারণার কাজে সর্বোচ্চটা সময় কাজে লাগাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে তারা তাদের যে লিফলেট এবং বিভিন্ন ধরনের ছবি সম্বলিত যে ভোটার তালিকা সম্বলিত যে তথ্যগুলো সেগুলো কিন্তু তারা জানান দিচ্ছেন এবং তারা স্বতন্ত্র প্রার্থী এবং যারা বিভিন্ন প্যানেল থেকে নির্বাচন করছেন তারা তাদের অবস্থান জানান দিচ্ছেন। যেহেতু খুবই কম সময় তারা প্রচারণার জন্য পাবেন, সেই মুহূর্তে তারা একাডেমিক ক্লাস শেষের পরপরই শিক্ষার্থীদের হাতে তাদের এই ব্যালট নম্বর এবং ব্যালট পেপারটি তুলে দিচ্ছেন এবং তারা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা যদি নির্বাচিত হয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক যে সংকট সেটি তারা দূর করে দেবেন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করবেন এবং শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে যেসব বাড়তি ফি দিতে হয় সেগুলো তারা দূর করে দেবেন বলে কিন্তু তারা আশ্বাস দিচ্ছেন। এবং পাশাপাশি এখানে যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও বলছেন যে আমরা রাকসু নির্বাচনে একজন যোগ্য প্রতিনিধিকে চাই যারা পরবর্তীতে আমাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করবেন, এমনটা কিন্তু তারা কিন্তু বারবার বলছে। সব মিলিয়ে রাকসু নির্বাচনের প্রচারণা শেষ মুহূর্তে জমে উঠেছে বলে আমরা দেখতে পাচ্ছি। শাহাব, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের সবশেষ তথ্য আমার কাছে। রাকসু নির্বাচনের সবশেষ জানাতে যুক্ত ছিলেন মারুফ হাসান। ফরিদপুরে পদ্মার পানি কমতে থাকায় জেলার বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর নয় বলে দাবি এলাকাবাসীর। এ নিয়ে আরও জানাতে ভাঙন কবলিত এলাকা থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। জানাবেন ভাঙনের বিস্তার কেমন এবং প্রতিরোধ ব্যবস্থা নিয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া কি? আপনি জানেন যে গত 2 সপ্তাহ ধরে পানি কিন্তু নামতে শুরু করেছে, অর্থাৎ ফরিদপুরের শহরের উপর দিয়ে বা ফরিদপুর জেলা জুড়ে যে নদীগুলো রয়েছে, বিশেষ করে পদ্মা, আড়িয়ালখাঁ এবং মধুমতি এবং কুমার, এই নদ নদীগুলোর পানি কিন্তু যখন নামতে শুরু করছে তার ফলেই কিন্তু নদীতে প্রবল স্রোত দেখা দিয়েছে এবং এতে কিন্তু ভাঙন প্রচুর আকারে দেখা দিয়েছে। আমি কথা বলেছিলাম ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলামের সঙ্গে। তিনি বলেছেন যে সরকারি ব্যবস্থাপনা বা সরকারি নির্দেশ মোতাবেক ভাঙন কবলিত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে আমরা বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করছি। এই মুহূর্তে 6টি পয়েন্টে ডাম্পিং এর কাজ চলমান, এছাড়া এর বাইরেও 16টি পয়েন্টে ডাম্পিং কাজ শেষ করা হয়েছে তিনি দাবি করেছেন। যদিও এর বিপরীতে এলাকাবাসী বলছে যে পরিমাণ জিও ব্যাগ ফেলা হচ্ছে, আসলে স্রোত যে স্পিড বা যে গতিতে চলছে তাতে এটা কিন্তু অপ্রতুল বলে দাবি করছেন এলাকাবাসী দাবি হচ্ছে যে এই ভাঙন কবলিত এলাকায় আরো বেশি বরাদ্দর মধ্য দিয়ে বেশি করে জিও ব্যাগ বা বালুভর্তি জিও ব্যাগ ফেলতে পারলে হয়তো তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম হতো, এমনটি বলেছেন। আমি কথা বলেছিলাম ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সঙ্গে। তিনি বলেছেন যে ফরিদপুর জেলার বিশেষ করে ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর, আলফাডাঙ্গা এবং মধুমতি উপজেলার যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে নদ নদীগুলো রয়েছে এবং যেখানে ভাঙন হচ্ছে সেই ভাঙনগুলোতে পর্যবেক্ষণের জন্য এবং নজরদারির জন্য স্থানীয় যারা নির্বাহী অফিসার রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডকেও নির্দেশনা দিয়েছে যাতে মানুষের জানমাল এবং রাষ্ট্র বা সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত না হয়, সেই থেকে রক্ষা করার যে সব পদক্ষেপ নেওয়া দরকার সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ভাঙন কবলিত এলাকায় মানুষের যে অনেকে ঘর বাড়ি বিলীন হয়েছে, অনেকে ফসল বিলীন হয়েছে, এই সরকারি যে সহায়তা দেওয়া হচ্ছে, এই সরকারি দেওয়া
সহায়তার পাশাপাশি কিন্তু ব্যক্তি উদ্যোগে অনেকেই কিন্তু এই নদী ভাঙন কবলিত মানুষের পাশে কিন্তু এগিয়ে এসেছে এবং তারা কিন্তু আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন রকমের সহযোগিতা করছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আপনাকে বলে রাখতে চাই, ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিকলিচর এবং আলিয়াবাদ এলাকা জুড়ে কিন্তু সবথেকে বেশি ভাঙন, যেহেতু পদ্মা নদীর মূল লাইনটাই এই ইউনিয়নের উপর দিয়ে গিয়েছে, যে কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণ স্রোত এবং স্রোতের ফলে কিন্তু চরাঞ্চলের যে মানুষের যে আবাদি জমি এবং শীতকালীন যে সবজি চাষ হয় সেই চাষের ক্ষেত কিন্তু আমরা দেখেছি যে পানিতে কিন্তু বিলীন হচ্ছে, পানিতে কিন্তু নষ্ট হচ্ছে। তো সব মিলে পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি মানুষের জানমাল, সরকারি সম্পদ রক্ষা করার জন্য। আমাদের সামর্থ্য যেটুকু আছে সেই সামর্থ্য সর্বটুকু দিয়ে আমরা চেষ্টা করছি। পাশাপাশি তারা আহ্বান জানিয়েছেন যারা সমাজে বিত্তমান রয়েছে তাদেরকেও বলেছেন যে সরকারি সহযোগিতার পাশাপাশি তারাও যদি এগিয়ে আসে সেক্ষেত্রে সবাই মিলে হয়তো ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিটা কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে। তো এই ছিল ফরিদপুরের নদ-নদী ভাঙনের সর্বশেষ খবর। ফরিদপুরে পদ্মার পানিতে নদী ভাঙনের বিপরীতে প্রতিরোধ ব্যবস্থা নিয়ে অসন্তুষ্টি আছে স্থানীয়দের। সেসবের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শিপন। টাঙ্গাইলের গোপালপুরে 17.5 কোটি টাকার প্রকল্পের ঝাওয়াইল সেতুর কাজ শেষ হয়নি এখনো। নদী পার হতে বিপাকে সাধারণ মানুষ, ব্যবসা বাণিজ্যেও নেমেছে ধস। অভিযোগ, সড়ক বিভাগের যোগসাজশে ও ঠিকাদারের গাফিলতিতে শেষ হচ্ছে না সেতুর কাজ। সড়ক বিভাগের প্রকৌশলী জানান আগামী ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়াতে সুপারিশ করা হয়েছে। কাউসার আহমেদের প্রতিবেদন। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ব্রিজের কাজ শেষ না হওয়ায় নৌকা দিয়ে পার হতে হচ্ছে নদী। এতে ভোগান্তি বেড়েছে মানুষের। 2023 সালের 16 ফেব্রুয়ারি 17.69 কোটি টাকা ব্যয়ে 90 মিটার ঝাওয়াইল পিসি গার্ডার ব্রিজের কার্যাদেশ দেওয়া হয় ওয়াহেদ কনস্ট্রাকশন নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে। এবছরের 14 ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে 70%। বাকি কাজ শেষ করতে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত মেয়াদের আবেদন করেছে ঠিকাদার। তবে এই অল্প সময়ে বাকি 30% কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে সংশয়। স্থানীয়রা বলছেন সড়ক বিভাগের যোগসাজশ ও ঠিকাদারের গাফলতিতে নির্ধারিত সময়ে ব্রিজের কাজ শেষ হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হচ্ছে নদী। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া সহ ভোগান্তি বেড়েছে স্কুল শিক্ষার্থী ও চলাচলকারীদের। পার হইতে সময় লাগে, অনেক সময় 5-7 জন লোক নিয়ে কাজ করে দিতেছে। এত বড় ব্রিজে 5-7 জন লোক নিয়ে কাজ করে। রাত্রে নৌকা পাওয়া যায় না, অনেক রাত্রে অনেক রোগীরা এসে কষ্ট হয়, ডাক্তারখানা আসতে পারে না। যে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, আবার এই যে বৃষ্টিতেও দাঁড়িয়ে থাকতে হয়, এইটুকু রাস্তা যাওয়া আসা আমার সময়ের সমস্যা হয়। এই ব্রিজ নির্মাণ হওয়ার কারণে ডাইভারশন কিন্তু নাই, যার কারণে এইখানে ঝাওয়াইলের এবং পিগনার এই অঞ্চলের পশ্চিম অঞ্চলের মানুষ যাতায়াত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা ভোগান্তির শিকার হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। সড়ক বিভাগের প্রকৌশলী জানান আগামী ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়াতে সুপারিশ করা হয়েছে। তবে এ ব্যাপারে ঠিকাদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মানে মেয়াদ শেষ হইতে 25 ডিসেম্বর ফেব্রুয়ারিতে মেয়াদ বৃদ্ধির জন্য ডিসেম্বর পর্যন্ত আবেদন আমরা সুপারিশ করছি। এটা আপনাকে বললাম, ঠিকাদারের কোনো গাফিলতি নাই। হ্যাঁ, আপনারা বারবার বলতেছেন ঠিকাদারের গাফিলতি, আপনি কাজটা শেষ করেই দেখেন। ব্রিজ সংলগ্ন সড়ক দিয়ে জামালপুর জেলার সরিষাবাড়ি সহ পিংনা যমুনা সার কারখানায় যাতায়াত করে লক্ষাধিক মানুষ। এছাড়া পাশের 201 গম্বুজ মসজিদ দেখতে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও পড়েন ভোগান্তিতে। কাউসার আহমেদ, এখন, টাঙ্গাইল। শেষ করছে এখন জনপদ। তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। সারা দেশে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেয়া শুরু, চলবে 13 নভেম্বর পর্যন্ত। টিকা পাবে প্রায় 5 কোটি শিশু কিশোর। জন্মসনদ নেই এমন শিশুকেও দেয়া হবে। এনসিপি পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে ময়মনসিংহ বিভাগে বন্ধ দূরপাল্লার বাস। চরম ভোগান্তি যাত্রীদের, দ্রুত সংকট নিরসনের দাবি। নভেম্বরে বিএসসি বহরে যুক্ত 2টি জাহাজ, একটি থেকে আসছে দৈনিক $20,000 ভাড়া, পরিসর বাড়ানোর তাগিদ। মৌলভীবাজারের ট্রেনের টিকিট যেন সোনার হরিণ, অনলাইনে 2 থেকে 3 মিনিটের মধ্যে হাওয়া, মিলছে না কাউন্টারেও, যাত্রী পর্যটকদের বিড়ম্বনা। এবং ঠিকাদারের গাফিলতিতে নির্ধারিত সময়েও শেষ হয়নি টাঙ্গাইল ঝাওয়াইল সেতুর কাজ। চলাচলে ভোগান্তি, ব্যবসা বাণিজ্যে ধস।
এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।